বহুবার দাম কমতে কমতে এই পিক্সেল 6 এর দাম কিন্তু এখন মাত্র 21,000 বা 21,500 টাকায় ঠেকেছে। মাহি মোবাইল A to Z পাওয়া যাবে, আপনারা একটু কন্ট্যাক্ট করে দামটা কনফার্ম করে নিন। তবে এই ফোনটাকে নিয়ে কিন্তু বেশ কমপ্লেইন মানুষের মধ্যে আছে, যেমন নেটওয়ার্কের ইস্যুস আছে, স্ট্যাবিলিটির ইস্যু আছে, অনেক হিটিং করে। বাট এই ফোনটার ভালো দিকও কিন্তু আছে, যেমন দেখেন স্মুথ পারফরমেন্স পাওয়া যায়, স্টক অ্যান্ড্রয়েড পাওয়া যায়, বেটার ক্যামেরা সেটআপ আছে। তো এটা যে 15 আপডেট পেয়েছে, সেই আপডেটের পরে এর খারাপ দিকগুলোর কোনো সলিউশন এসেছে কিনা, নতুন কি ফিচার অ্যাড হলো এই মুহূর্তে অর্থাৎ 24 সালের শুরুতে এসে এটা 21,000 টাকায় ভ্যালু ফর মানি ডিভাইস কিনা, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে মূল ভিডিও শুরুর আগে একটু বলে দিই, এই ফোনটা কিন্তু এখন আপনারা বেশ কম দামে মাহি মোবাইল A to Z কিনতে পারবেন। শুধুমাত্র এই ফোন না, যে কোনো পিক্সেলের ফোন কেনেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কেনেন, অ্যাপেলের ফোন কেনেন, ব্র্যান্ড নিউ হোক বা পুরাতন হোক, হাতের ফোন এক্সচেঞ্জ করেন, মাহি মোবাইল A to Z কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন। সো মূল ভিডিওতে আসি। আজকের যে রিভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেলে যেমন হয়ে থাকে তেমন হচ্ছে না। আজকে মেইনলি এটার ফোকাসড হবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি। অর্থাৎ এই যে ফ্যাক্টরগুলো আমরা আসলে ফোন কিনতে গেলে আমাদের কাছে ম্যাটার করে, সেই জিনিসগুলো কতটুকু এখন আসলে ভালোভাবে প্রোভাইড করতে পারতেছে সেটা আজকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে আসতে চাই এইটার ফটোগ্রাফিকে নিয়ে, কারণ এই ফোনগুলো গুগলের ফোনগুলো আমরা মেইনলি কিনে থাকি ফটোগ্রাফির জন্য, এবং এমন একটা মিথ কিন্তু মার্কেটে হয়ে গেছে যে ক্যামেরা কিং বা বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পেতে গেলে কিন্তু পিক্সেলের ফোনই কিনতে হয়। সো এইটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু পিছনে যে ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ক্যামেরা সেন্সর আছে। তার মধ্যে যে মেইন সেন্সরটা আছে সেটা কিন্তু 12.2 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা ফোকাল লেন্থ হলো 27mm, এবং এটাতে কিন্তু ওআইএস আছে। তাছাড়া আরেকটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে। এবং এই যে দুইটা সেন্সর আছে, এই দুইটা সেন্সর দিয়ে আপনি এখানে ডিফল্ট ক্যামেরাতে কিন্তু ফোকাল লেন্থ পাবেন 0.6x, 1x এবং 2x। সো এখানে কিন্তু আপনি আলট্রা ওয়াইড থেকে জুম ফোকাল লেন্থটা পেয়ে যাচ্ছেন ডিফল্ট, যদিও এখানে কোনো প্রকার টেলিফটো লেন্স আপনি পাচ্ছেন না। বাট এই ফোনটা কিন্তু এক্সিলেন্ট ডিটেইল প্রোভাইড করে, লাইট থাকুক বা না থাকুক সব ধরনের ফটোগ্রাফিতে কিন্তু ভালো ডিটেইল প্রোভাইড করে। তবে আলট্রা ওয়াইডের ডিটেইল একটু কম থাকে। এটা কন্ট্রাস্টি লাইটে, অর্থাৎ অনেক হাইলাইট আছে, লো লাইট আছে, সেই জায়গায় এটা ভালোভাবে এক্সপোজারটা ব্যালেন্স করতে পারে এবং পিকচারগুলো কিন্তু খুব ন্যাচারাল লুকিং কালার দেয়, অর্থাৎ র টাইপের কালার। যারা আসলে ফটোকে এডিট করে আপলোড দিতে পারবেন তাদের জন্যই, যে কারণে অনেকেই যারা আসলে রেডি টু আপলোডের পিকচার পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের বা পিক্সেলের ফোনের ফটোগ্রাফি পছন্দ করে না। বাট স্টিল যদি নর্মালি ল্যান্ডস্কেপ বা আপনি সিটিস্কেপ করতে চান, ন্যাচারাল ফটোগ্রাফি করতে চান, সেই ধরনের পিকচার কোয়ালিটি কিন্তু অলওয়েজ পিক্সেল ভালোভাবেই প্রোভাইড করতে পারে। বাট হিউম্যান সাবজেক্ট যখন আসে তখন কিন্তু ফেসটা আসলে অ্যাজ ইট ইজ থাকে, ন্যাচারাল থাকে। সো এই জিনিসটা আমরা অনেকে পছন্দ করি না। বাট ওভারঅল আমি বলতে পারি এইটার পিকচারের কোয়ালিটি কিন্তু এখনো ওয়ান অফ দ্য বেস্ট আছে। অর্থাৎ ফটোগ্রাফি সেন্ট্রিক ফোন কিনতে চাইলে কিন্তু এই বাজেটে দারুণ একটা ফোন হচ্ছে এটা। এবং পোর্ট্রেটের জন্য কিন্তু এই ফোনটা মেইন সেন্সরটাকে ব্যবহার করে এবং সেটাকে ডিজিটালি জুম করে 1x থেকে শুরু করে 4.7x পর্যন্ত ক্যাপাবিলিটি দিয়ে থাকে। অর্থাৎ টেলিফটো লেন্স না থাকলেও আপনি কিন্তু জুম করে করে টাইট ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে পারতেছেন। এবং পোর্ট্রেট কিন্তু আমি দেখেছি যে মেইনলি 1.5x পর্যন্ত এটা ডিটেইল ভালোভাবে ধরে রাখতে পারে। এর থেকে বেশি গেলেই তখন ওভার শার্প দেখা যায়। সো মেইনলি আমি এটা দিয়ে ছবি তুলতে গেলে 1.5x এর বেশি ফোকাল লেন্থ দিয়ে আসলে পোর্ট্রেট তুলি না। এজ ডিটেকশন এবং বোকে ঠিক আছে, অর্থাৎ এই যে বাজেট রেঞ্জে আপনি কিনতেছেন সেই বাজেট রেঞ্জ হিসেবে ঠিক আছে, বাট এজ ডিটেকশন কিন্তু একদম নেক্সট লেভেলের যে তা কিন্তু নয়। অর্থাৎ পিক্সেল থেকে আমরা হয়তো চিন্তা করতে পারি যারা আসলে এর আগে পিক্সেল ব্যবহার করেনি, পোর্ট্রেট মনে হয় বেস্ট হবে, এজ ডিটেকশন মনে হয় বেস্ট হবে, তা কিন্তু নয়। যেমনটি বলছিলাম যে এটা আসলে ন্যাচারাল টাইপের কালার প্রোভাইড করে, তো যে কারণে কোনো মেয়েরা কিন্তু ভাই ভুলেও এই ফোনটা কিনবেন না, কারণ কি তখন আসলে বিরক্তই হবেন এই ফোনটা দিয়ে। বাট ইটস এ বয় টাইপ ফোন, যারা আসলে ফটোগ্রাফি পছন্দ করেন এবং এটা ভালোভাবে এডিট করতে পারেন থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করে, তারা আসলে এটা এনজয় করবেন। এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে যার ফোকাল লেন্থ হলো 24mm, অর্থাৎ এখানে বেশ ওয়াইড একটা ফোকাল লেন্থ কিন্তু পাওয়া যায়। এবং পিকচারগুলো কিন্তু খুবই রিয়েলিস্টিক থাকে। তবে অপোজিট লাইটে যদি থাকেন, অর্থাৎ আপনার পিছনে অনেক লাইট আছে, আপনার ফেসের ছবি আপনি তুললেন, সেই ক্ষেত্রে কিন্তু পিক্সেল যে জিনিসটা করে থাকে সেটা হলো ফেসটাকে ডার্ক করে ফেলে, অনেক কন্ট্রাস্টি করে ফেলে। এটা পিক্সেলের একটা ব্যাড সাইডই বলতে পারেন। এবং আমি সবাইকেই বলি যখন আপনারা পিক্সেলের ফোনগুলো কিনবেন, ফটোগ্রাফির স্টাইলটা মেইনলি হিউম্যান পোর্ট্রেট এবং সেলফি তুলে দেখবেন, একটু লো লাইটেও তুলে দেখবেন, কন্ট্রাস্টি লাইটে তুলে দেখবেন। যদি আপনার ওই স্টাইলটা পছন্দ হয় তাহলেই কিনবেন, আদারওয়াইজ কিন্তু পিক্সেলের ফোন যদি ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে কেনেন তাহলে কিন্তু আপনি বিরক্ত হবেন। বাট এই ফোনটাতে কিন্তু সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, তবে শুধুমাত্র 60fps হয় মেইন সেন্সর দিয়ে। বাট যদি 4K 30 ফ্রেমে আপনি শুট করেন তাহলে সিমলেসলি শুট করতে পারবেন, লেন্স শিফটিং করতে পারবেন এবং ফুটেজগুলো কিন্তু যথেষ্ট স্টেবল আছে এবং ন্যাচারাল লুকিং কালার আছে। লেন্স শিফটিংটাও কিন্তু যথেষ্ট স্মুথ আছে, হালকা একটু জিটারি দেয়, তবে বাজেট রেঞ্জ বিবেচনা করলে এবং সেই হিসেব করলে ডেফিনেটলি এটা কিন্তু ভালো আছে। তবে এই ফোনটাতে কিন্তু সিনেমাটিক ব্লারের ভিডিও নাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনি ভিডিও করতে পারবেন না। সো যারা আসলে জাস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটিং হিসেবে ফোনটা নিতে চান তারা এই জিনিসটা মাথা রাখবেন। তাছাড়া
তাছাড়া সেলফি ক্যামেরাতে এটা কিন্তু শুধুমাত্র ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারে। ফোকাল লেন্থটা মোটামুটি আসলে আছে, তবে একটু টাইট মনে হয় এবং ভিডিওটা যথেষ্ট স্টেবল আছে, ডিটেইলও ভালো থাকে। তবে ওই যেটা বলছিলাম যে কন্ট্রাস্টি লাইটে গেলে ফেসটা একটু ডার্ক হয়ে যায়। এটাতে কিন্তু অডিওর একটা ফিচার আছে, অর্থাৎ অডিও এনহ্যান্সমেন্ট। যখন আপনি ভিডিও করবেন আপনার ভয়েসটাকে প্রায়োরিটি দিয়ে ভয়েসটা কিন্তু বেশ ক্লিয়ারলি আসলে এটা শুট করতে পারে। মিডিয়া এনজয় করার জন্য এই ফোনটার কিন্তু ফ্রন্টে আপনি 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা একটা ওলেড ডিসপ্লে, অনলি 60 হার্টজের রিফ্রেশ রেট এটাতে সাপোর্ট করে এবং এইটার যে চিন বেজেল আছে সেটা মোটামুটি বড় আছে এবং এইটার যে ব্রাইটনেস আছে বা কালার আছে সেটা ইনডোরে বা আউটডোরে যে কোনো জায়গায় ব্যবহার করতে গেলে ঠিকঠাক আছে। তবে যদি বাজেট রেঞ্জ চিন্তা করেন লাইক 21,000-22,000 টাকায়, তাহলে এইটা যে বেস্ট মিডিয়া এনজয় করার জন্য ফোন তা কিন্তু নয়। সেটা সাউন্ড কোয়ালিটির দিক থেকে হোক বা ডিসপ্লে দেখে এনজয় করার দিক থেকে হোক। এর থেকে আপনি যদি একদম ব্র্যান্ড নিউ ফোন কেনেন লাইক স্যামসাং এর M35 কেনেন, সেখানে কিন্তু আরো বেটার ডিসপ্লের এক্সপিরিয়েন্স আপনি পাবেন। সো ডিসপ্লের জায়গা থেকে এটা বলবো যে মোটামুটি অ্যাভারেজ টাইপের, বাট আপনি যদি ওভারঅল কমপ্লিট প্যাকেজ হিসেবে চিন্তা করেন তাহলে কিন্তু এইটা মিডিয়া সেগমেন্টে যথেষ্ট ভালোভাবে আপনি আসলে মানায় নিতে পারবেন, কারণ আপনি ক্যামেরাতে বা পারফরমেন্সের দিক থেকে কিন্তু এখানে বেশ ভালোভাবে প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে টেনসর G1 চিপসেট, যেটা গুগলের প্রথম প্রসেসর ছিল এবং এই প্রসেসরটাতে আসার পরেই তাদের কিন্তু বেশ কিছু ইস্যুস আমরা তাদের ফোনগুলোতে দেখেছি। তার মধ্যে মেইন যেটা ছিল সেটা হচ্ছে যে নেটওয়ার্কের ইস্যুস, এবং এই ব্যাপারটা কিন্তু এখনো আছে। তবে একটা জিনিস হচ্ছে কি যে সব ফোনেই কিন্তু নেটওয়ার্কের ইস্যুস নাই, মেইনলি পিক্সেল 6 সিরিজে বেশি ছিল, তবে সব পিক্সেলের ইউনিটে আছে তা কিন্তু নাই, হয়তো কোনোটাই আছে কোনোটাই নাই। সো যখন পিক্সেলের যে কোনো ডিভাইস কিনবেন দোকানদারের সাথে একটু কথাবার্তা বলে নেবেন যে নেটওয়ার্কের ইস্যুসের ব্যাপারে তারা যদি গ্যারান্টি দেয়। আর একটা জিনিস হচ্ছে যে এই প্রসেসরগুলো অনেক হিটিং করে, সো যারা লম্বা সময় ধরে গেমিং করতে চান হিটিং করার কারণে কিন্তু স্টেবিলিটি ভালো থাকে না। সো সেই জিনিসটা মাথায় রাখবেন। তবে অ্যান্ড্রয়েড 15 আসার পরে এইটা আননেসেসারিলি হিট হওয়াটা বন্ধ হয়ে গেছে, কারণ আগে যখন আমি ফোন পকেটে রেখে দিয়েছি হয়তো বা কোনো ব্যাকগ্রাউন্ড টাচ চলতেছে এবং তখন ফোনটা পকেটের মধ্যে গরম হয়ে আছে, মোবাইল ডাটাটা ইউজ করলে অনেক গরম হইতো, সেই জায়গা থেকে এখন হিটিং ইস্যুস কমেছে। বাট এমন নয় যে হেভি ইউজ করলে হিটিং করে না বা গেমিং করতে গেলে হিটিং করে না, তা কিন্তু নয়, এখনো কিন্তু এটা অনেক হিটিং করে। বাট যেমনটা বললাম স্টেবিলিটি আগের থেকে ভালো হয়েছে। তাছাড়া অ্যান্ড্রয়েড 15 আসার পরে এখানে কিন্তু লিটারেলি কোনো প্রকার আপগ্রেড আপনি দেখতে পারবেন না, জাস্ট প্রাইভেট ফোল্ডারটা এসেছে, সেখানে বিভিন্ন অ্যাপস আলাদাভাবে ইউজ করতে পারবেন। বাট তাছাড়া এখানে লাইক আপনি জিরো আপগ্রেড এখানে দেখতে পাবেন। অ্যান্ড্রয়েড 15 আর 14 যদি আপনি সাইড বাই সাইড দেখেন কোনো প্রকার তফাৎ আপনি পাবেন না। সো এখানে তাছাড়া স্টেবিলিটি ছাড়া আর কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো ফিচার কিন্তু নতুন করে এখানে অ্যাড হয়নি। এবং এই ফোনটাতে যে অ্যান্ড্রয়েড 15 চলতেছে এরপরে কিন্তু আর নতুন করে মেজর ওএস আপগ্রেড পাওয়া যাবে না। সো এটাই কিন্তু সর্বশেষ আপগ্রেড। তারপরে আমি বলতে পারি এই ফোনটা আরো লম্বা সময় ধরে চালাইতে গেলেও কোনো প্রকার হ্যাং ল্যাগ বা স্লো হবে না, কারণ এটা স্টক অ্যান্ড্রয়েড চলতেছে। এই ফোনগুলো যথেষ্ট স্মুথ এবং যে কোনো পিক্সেলের ডিভাইস আপনি ব্যবহার করলে দেখবেন যে এদের স্টেবিলিটি নিয়ে বা হিটিং ইস্যুস আছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন হেভি ইউজ করতে গেলে। বাট যদি নর্মালি একটা ফোন ডেইলি টাস্ক করতে চান তাহলে কিন্তু এই ফোনগুলো একদম সুপার স্মুথলি চলে। এটাতে হায়ার রিফ্রেশ রেট নাই বাট স্টিল যথেষ্ট অপটিমাইজ, যে কারণে অ্যানিমেশনগুলো খুবই ফাস্ট এবং রেসপন্সিভ আছে। সো শুধুমাত্র নর্মাল ক্যাজুয়াল ইউজার হইলে, অকেশনালি ফটোগ্রাফি করলে কিন্তু এটা দারুণ এক্সপিরিয়েন্স আপনাকে ডে টু ডে লাইফে আসলে প্রোভাইড করবে। এবং এই ফোনটা দিয়ে যারা গেমিং করতে চান তাদের জন্য একটু বলে রাখি, এই ফোনটা কিন্তু পাবজিতে স্মুথ এক্সট্রিম এবং HDR আলট্রা সেটিং পর্যন্ত খেলা যায়। তাছাড়া এই যে বেঞ্চমার্ক গুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা র পারফরমেন্স কিন্তু এই বাজেট সেগমেন্ট হিসাব করলে যথেষ্ট ভালো আছে। এবং যদি সর্বশেষ ব্যাটারি ব্যাকআপে আসি, এই ফোনটাতে কিন্তু 4410 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাতে 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং এইটা এখনো অ্যামেজিং ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করে। আমি এটা হেভি ইউজ করে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো নর্মালি ব্যবহার করতে গেলে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয় না। সো ফাইনালি এই 24 সালের শেষে বা 25 সালের শুরুতে ফোনটা আসলে 20-21 হাজার টাকায় কারা কিনবেন? এইটা একটা অল অ্যারাউন্ড টাইপের ডিভাইস, যারা হেভি গেমিং করতে চান না, হেভি ইউজ করতে চান না, নর্মালি ব্যবহার করতে চান, ভালো ফটোগ্রাফি করতে চান, মোটামুটি ভিডিওগ্রাফি করে ফেলতে চান, তাদের জন্য কিন্তু একটু দারুণ ডিভাইস। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স বা থট বলতে পারেন। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।